অতএব এই কথোপকথনের শেষ পর্যায়ে এসে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, অনেকগুলো অন্ধকার জায়গায় আমরা আলো ফেললাম। অতীতেও যে চেষ্টা করে গেছি নিরন্তর, ফেরদৌস শামীম কিন্তু পরিষ্কার জানালেন যারা বৈধ পরীক্ষার্থী তাদের কিন্তু বৈধ শিক্ষক এসএলএসটি সমান সুযোগ পাবে, তাদের সমান সুযোগের অধিকার রয়েছে, কারোর কিন্তু দুশ্চিন্তার কারণ নেই। এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু কপালের ভাঁজ বাড়ার যথেষ্ট কারণ রয়েছে। শামীমদা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। নমস্কার দর্শক, আপনি রয়েছেন কবিরের সঙ্গে এবং খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়ে আলোকপাত করব। আগামীকাল অর্থাৎ 27শে জানুয়ারি দুপুর 2টোর সময় কিন্তু সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে, বহু প্রতীক্ষিত এসএসসি এসএলএসটি মামলার শুনানি রয়েছে। এবং আমরা জানতে পেরেছি যে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তারা কিন্তু বেনজির আক্রমণ করেছেন তিলোত্তমার মা বাবাকে। তিলোত্তমার মা বাবা প্রসঙ্গক্রমে তাদের কন্যার যে নির্মম হত্যা এবং তার যে রায় দান, তার যে বিচার, এই বিষয়ে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন, এখতিয়ার বহির্ভূত এ কথা বলেছেন। এবং বেনজির আক্রমণ করেছেন তিলোত্তমার মা বাবাকে কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম। এই বিষয়ে আমরা মতামত নেব বিশিষ্ট আইনজীবী ফেরদৌস শামীমের। এবং খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড হতে চলেছে, একদম শেষ পর্যন্ত এই কথোপকথন শোনার আবেদন রইল আপনাদের কাছে। শামীমদা, আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা অবশ্যই আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে কথা বলবো। আগামীকাল সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত এসএসসি এসএলএসটি মামলার হিয়ারিং রয়েছে, সে বিষয়ে আসবো। তার আগে আপনার একটা বিষয়ে প্রতিক্রিয়া চাইবো। কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম তারা কিন্তু তিলোত্তমার মা বাবাকে বেনজির আক্রমণ করেছেন। তারা বলেছেন এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলা যাবে না। আপনি কি বলবেন এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছিলেন তারা। প্রথম কথা বলি যে কোনো একজন ভারতীয় নাগরিকের এখতিয়ার ঠিক করার কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিমকে? ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের নাগরিককে স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে, স্বাধীনভাবে চলাচলের অধিকার দিয়েছে। ফলে কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিম কেউ নন। ফলে মত প্রকাশের অধিকার ন্যায়সঙ্গত সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার। কুণাল ঘোষ বা ফিরহাদ হাকিম ঠিক করে দেবেন না যে অভয়ার মা বাবা কি বলবেন বা কি বলবেন না। এটাই হচ্ছে একজন স্বৈরতান্ত্রিক ভাবে শাসন প্রক্রিয়া চালানো একজন নেত্রীর যারা অনুসারী, যারা পদলেখনকারী, তাদের বেসিক্যালি তাদের উক্তি। বুঝতেই পারছেন, একটা স্বৈরাচারী শাসক সে শাসন ক্ষমতায় রয়েছে এবং সেই স্বৈরাচারী শাসককে শাসন ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য কিছু পদলেহনকারী তো থাকে। এরা হচ্ছে সেই পদলেহনকারী যাদের বাংলায় বলে চটি চাঁটা। ফলে তারা খুব স্বাভাবিকভাবেই চাইবেন যে ওই পদলেহনকারীরা যে স্বৈরাচারী শাসক যারা ক্ষমতায় রয়েছেন, যারা অভয়াকে বিচার পেতে দেননি, যারা ওই এভিডেন্স ট্যাম্পার করেছে, ওই পুরো ইনভেস্টিগেশনটাকে মনিটর করে, তারা চাইবেন তারা যাতে শাসন ক্ষমতায় থাকে, যেমন ভাবেই হোক তারা শাসন ক্ষমতায় থাকতে চান এবং তারা এইভাবেই এভিডেন্স ট্যাম্পার করতে চান। তারা এইভাবেই সাধারণ জনগণকে বিচার পাওয়া থেকে প্রতিহত করতে চান। ফলে এবং তাদের অনুসারীরা, তাদের অনুগামীরা এইভাবেই সাধারণ মানুষকে আক্রমণ করবেন। বোঝাই যাচ্ছে এদের ব্যক্তিরুচি কি। আসলে এরা এই ভাষায় কথা বলতে এরা অভ্যস্ত। এরা এদের মানে আপনি যদি বলেন যে এদের মধ্যে বিন্দু মাত্র কোনো প্রকার অনুভূতি নেই, সহানুভূতিতে ছেড়েই দিন, বিন্দু মাত্র কোনো প্রকার অনুভূতি আছে কিনা সেই নিয়েই মানে মানুষের মনে এখন সন্দেহ যাচ্ছে যে এদের মনে মানুষের যে যে অনুভূতি থাকে সেই মানুষের সেই সমস্ত অনুভূতি এদের মধ্যে আদৌ বিদ্যমান রয়েছে কিনা, মানে মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ কিনা সেই নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন যাচ্ছে। শামীমদা, আমরা এসএসসির বিষয়ে আসবো। তার আগে আমার এই প্রসঙ্গে শেষ প্রশ্ন। কুণাল ঘোষ এবং ফিরহাদ হাকিম দুজনেই কিন্তু প্রকারান্তরে এবং তারা প্রকাশ্যে বলেছেন যে লেফটিস্ট পার্টিগুলোর দয়াতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। এবং কুণাল ঘোষ বলেছেন গণশক্তির হেডলাইন হতে চান বলে তারা এই কথা বলছেন। প্রকারান্তরে দাবি করেছেন বামপন্থীরা কিন্তু অভয়ার মা বাবাকে, তিলোত্তমার মা বাবাকে প্রভাবিত করছেন। আপনি কি বলবেন? দেখুন, তিলোত্তমার মা বাবা তারা নিজেরাই এই সিস্টেম সম্পর্কে তারা নিজেরা প্রতিদিন বুঝতে পারছেন কাদের দ্বারা তারা বেসিক্যালি এই অবিচারটা হলো সেটা তারা বুঝতে পারছেন, যে সেই জন্য তারা আজকে সে কথা বলছেন। দেখুন, এই নির্যাতিতার পরিবার তারা কিন্তু প্রথম যাকে ডেকেছিলেন তিনি কোন রাজনৈতিক দলের, আমি যদিও
এই নিয়ে কিচ্ছু বলতে চায় না। তিনি নিজে একটি অত্যন্ত বাংলার একদম পথিতযশা একটি টিভি চ্যানেল বলতে পারেন, প্রথম সারির টিভি চ্যানেলে তিনি নিজে বলেছেন, তার মা বাবা নিজেরা বলেছেন প্রথম যাকে ডেকেছিলেন তিনি কোন রাজনৈতিক দলের, এবং বুঝতেই পারছেন মানুষ প্রথমে ভরসা করে তার সব থেকে কাছের মানুষের কাছে। হুম, কিন্তু যখন দেখছেন যে ওই ওখানকার স্থানীয় এমএলএ বলছেন হুম, ওয়েল ডান বয়, হুম, ওই দেহ পুড়িয়ে দেওয়ার পরে হুম, তড়িঘড়ি করে, ফলে তাদের মনে আজকে সেই তারা যখন এই পরপর ঘটনাক্রমগুলো সাজাচ্ছেন, আজকে যখন তারা জাজমেন্ট দেখছেন, আজকে যখন তারা প্রথম চার্জশিট দেখছেন, তাদের মনে যা যা শঙ্কা ছিল সেগুলো দেখছেন বাস্তবায়িত হচ্ছে। এবং খুব নির্দিষ্টভাবে বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায়িত্ব নিয়ে এই হুম, ইনভেস্টিগেশনটিকে যাতে কোনোভাবেই সঠিকভাবে না পরিচালিত হয় সেই জন্য তো তিনি মনিটর করেছেন। এই দায়িত্ব তো তার। তিনি তো নিজে বলেছেন যে আমি ইনভেস্টিগেশন মনিটর করছিলাম, পরবর্তীতে আমরা দেখেছি যে সিবিআই তারা প্রথম চার্জশিটে বলেছে যে কলকাতা পুলিশ তারা এভিডেন্স ট্যাম্পার করেছে, কলকাতা পুলিশের একজন আধিকারিকের নাম উঠে এসছে এবং লার্জার কনস্পিরেসি রয়েছে। আমার নির্দিষ্ট প্রশ্ন, লার্জার কনস্পিরেসির পিছনে কে রয়েছে? এখন বুঝতে পারছেন যদি রিইনভেস্টিগেশন হয় ওই একটা রাজনৈতিক বোঝাপড়ার মাধ্যম দিয়ে এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। যদি রিইনভেস্টিগেশন হয়, সঠিক তদন্ত হয়, আমি মনে করি লার্জার কনস্পিরেসি যদি খোঁজা যায় তাহলে ওই আসল মাথা বেরিয়ে আসবে যে এভিডেন্স ট্যাম্পার করিয়েছিল, যে এই লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত রয়েছে, এবং বোঝাই যাচ্ছে যে ইনভেস্টিগেশন মনিটর করছে সেই হলো সেই ব্যক্তি যে এই লার্জার কনস্পিরেসির সঙ্গে যুক্ত রয়েছে, যে এভিডেন্স ট্যাম্পার করিয়েছিল। ফাইন। শামীমদা, এরপরে আমরা আসবো এসএসসির প্রশ্নে। আগামীকাল বহু প্রতীক্ষিত এবং এর জন্য এক অংশের মানুষের কাছে আপনি অত্যন্ত সমাদৃত এবং এক অংশের মানুষ হয়তো আপনাকে কিছুটা হলেও দায়ী করছেন, কিন্তু আগামীকাল কি হতে পারে, মানে আপনি কি অ্যাজিউম করছেন কি পরিণতি অপেক্ষা করে আছে? দেখুন আমি প্রথমেই বলি যে এই যে গোটা ব্যবস্থায় যে দুর্নীতি হয়েছিল, হুম, এবং সেই দুর্নীতিটা শুধুমাত্র দুর্নীতি হয়েছিল এটা বলাটা তো যথেষ্ট নয়, হুম, সেটা কোথাও একটি প্রতিষ্ঠা করতে হয়। হুম, এবং আদালতের কাছে যেহেতু সেটা ওই বলতে পারেন ওকালতির মাধ্যমে প্রতিষ্ঠা করেছি বলে হুম, এক অংশের মানুষ, বিশেষ করে যাদের স্বার্থে ঘা লেগেছে, যারা ধরুন এই সাদা কাটার শিক্ষক, হুম, যারা ধরুন পয়সা নিয়েছে বাজার থেকে, মানে বিশেষ করে তৃণমূলী গুলো আর কি, এই পয়সা তো তৃণমূলী গুলো নিয়েছে। হুম, মানে আপনি যদি দেখেন ওই টপ টু বটম যারা ওই মন্ত্রী থেকে শুরু করে ছোট দালাল, বড় দালাল, মেজো দালাল, হুম, উম, পাড়ার দালাল, ব্লকের দালাল, জেলার দালাল, ফলে এই একটা চক্র তৈরি হয়েছিল। মানে বলতে পারেন দালালের একটা পিরামিড তৈরি হয়েছিল। আর হুম, একটা হচ্ছে যারা এই টাকা পেয়েছে এই ধরনের একটা দালাল চক্র, আর হুম, তার সঙ্গে যারা চাকরি পেয়েছে। হুম, এবং এই সংখ্যাটা যেহেতু হিউজ, বুঝতেই পারছেন যে এই ক্ষেত্রে কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা নিজেরাই তথ্য দিয়ে বলছে 26,000-এর মধ্যে এত হাজার ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তার মানে এতজন ইললিগালি বেনিফিটেড হয়েছেন। হুম, ফলে সেটা যেহেতু মুখোশ খুলেছি, ফলে খুব স্বাভাবিকভাবেই নিশানা হব, সে নিয়ে আমার কোনো কিছু বলার নেই। এবং আমি এটা হতেই মানে বলতে পারেন আমি হতে চেয়েছিলাম, এবং আমি সেটাই হতে চাইবো। যারা এই বারবার এই ধরনের অন্যায় করবে আমি তাদের বিরুদ্ধে এই ধরনের মামলা এলে নিশ্চিতভাবে আমি আমার সমস্ত রকম আইনগত যা দক্ষতা রয়েছে, পেশাগত যা দক্ষতা রয়েছে সম্পূর্ণটা প্রয়োগ করে আমি আগেও যেমন করেছি এখনো করছি এবং ভবিষ্যতে করবো। এই নিয়ে কোনো আমার মনে কোনো প্রশ্ন নেই, কোনো ডাউট নেই। ফাইন। হ্যাঁ, এরকম। হ্যাঁ, কালকে নিশ্চিতভাবেই হুম, টেন্টেড নন টেন্টেড যারা রয়েছেন, হুম, এই টেন্টেড আনটেন্টেড এর মধ্যে যদি তারা পৃথকীকরণ করতে পারে, এই পৃথকীকরণ করবে রাজ্য সরকার, এই পৃথকীকরণ করবে এসএসসি, এই পৃথকীকরণ করতে হবে বোর্ডকে। হুম, কিন্তু এই আর্টিকেল 12 অথরিটিরা তারা বুঝতে পারছেন যে বেসিক্যালি তাদের কাছে এই তথ্য রয়েছে, আমি হুম, বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে। হুম, কিন্তু তারা যদি সম্পূর্ণ তথ্য না দেন, তারা যদি মনে করেন খণ্ডিত তথ্য দেব, তাহলে সেই খণ্ডিত তথ্যের উপর ভিত্তি করে আদালতের কাছে কিন্তু একেবারেই এই হুম, পৃথকীকরণ সম্ভব হবে না। কারণ এই পৃথকীকরণ তখনই সম্ভব হবে যে সম্পূর্ণ চিত্র দেন।
একজন বলছে 5,485 জন হুম, ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট হুম, রয়েছে, 5,485 জন ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে। হুম, আরেকজন বলছেন না, সংখ্যাটা অন্য। হুম, দুটোই কিন্তু আর্টিকেল 12 অথরিটি। হুম, আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজনের চাকরি যাবে না, শুধু যাবে না তাই বলে ক্ষান্ত হননি। হুম, তারা কি করেছে, অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে, এবং সেই অতিরিক্ত শূন্যপদ কি কাজে ব্যবহৃত হবে না, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজিরা, মানে এই বৃষ্টি মুখার্জিরা যারা চাকরি পেয়েছিলেন হুম, এই অবৈধ পদ দিয়ে, তাদের চাকরি বাঁচানোর জন্য, আত্মীয়া ওনার চাকরি বাঁচানোর জন্য সেই শূন্যপদ ব্যবহৃত হবে। হুম, মন্ত্রীর মেয়ে চাকরি পেয়েছে, হুম, মুখ্যমন্ত্রীর আত্মীয়া সম্পর্কে ভাইজি সে চাকরি পেয়েছে, তাদের হুম, চাকরি বাঁচাতে হবে, তাই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হলো, এবং সেই অতিরিক্ত শূন্যপদ দিয়ে তাদের চাকরি বাঁচবে। হুম, ভাবুন, একদিকে অর্থ দিল, অর্থ পেল তৃণমূল নেতারা, হুম, আর জনগণের করের টাকায় একেবারেই, বেতন হবে সাদা খাতার শিক্ষকদের। একেবারেই, আর আর বলা হবে যে না, তোমরা কেন মামলা করবে, হুম, যারা যোগ্য শিক্ষক তারা কেন মামলা করবে, হুম, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইটিরা চাকরি পাবে, হুম, মন্ত্রীর মেয়ে চাকরি পাবে, তোমরা শুধু বসে বসে বাইরে বসে। আচ্ছা, 23 লক্ষ ছেলে মেয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, হুম, কজনকে চাকরি দিয়ে, 23 লক্ষ ছেলে মেয়েকে চাকরি দিয়ে দিন। ও হুম, গরিব মানুষের বাড়ির ছেলে বলে চাকরি পাবে না, চাষির বাড়ির ছেলে পড়াশোনায় ভালো, পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, সে চাকরি পাবে না। হুম, চাকরি পাবে কে? মুখ্যমন্ত্রীর আত্মীয়া ভাইজি, হুম, মন্ত্রীর মেয়ে, তারা চাকরি পাবে, ইন্টারভিউ না দিয়েই চাকরি পাবে। হুম, তারা চাকরি পাবে, কিন্তু বা টাকা দিয়ে, মন্ত্রীর বান্ধবীর বাড়িতে টাকা পৌঁছে দিয়ে, বা মন্ত্রীর 2 নম্বর বান্ধবী, 6 নম্বর বান্ধবী, 35 নম্বর বান্ধবীকে টাকা পৌঁছে দিয়ে তারা চাকরি পাবে। কিন্তু চাষির ছেলে, রিক্সাওয়ালার ছেলে, ঠেলাওয়ালার ছেলে, সাধারণ পরিবারের ছেলে, হুম, সাধারণ মধ্যবিত্ত শিক্ষকের ছেলে, পুলিশের ছেলে, যারা পড়াশোনায় ভালো, তারা চাকরি পাবে না। হুম, ইভেন তৃণমূলের ছেলেরাও চাকরি পায়নি। আমাকে হুম, তো অনেকে এসে বলেছেন যে আমি তৃণমূল করি, এত সত্ত্বেও, এবং শুধু তৃণমূল করি না, তৃণমূলের নেতা, প্রথম সারির নেতা, মানে হুম, ব্লকের প্রথম সারির নেতা, হুম, এখনো আন্দোলন করে, হুম। প্রথম সারির নেতা চাকরি পায়নি, ওয়েটিং ক্যান্ডিডেট, টাকা দিতে পারেনি। না, তাহলে রসিকতা তৃণমূলও করে এখানে বঞ্চিত। বলা এটা যায়, এটা 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 ভাববেন না যে মানে তৃণমূলটা চাকরি পেয়েছে, হ্যাঁ, সাধারণ তৃণমূল চাকরি পায়নি, চাকরি পেয়েছে কারা? যারা টাকা দিয়েছেন। হ্যাঁ। না, ফলে রসিকতা করে যারা এখানে একটা টাকা কথা বলা দিয়েছেন, যেতে পারে যে তৃণমূল হয়তো এতটাই স্বচ্ছ একটা দল যে নিজের দলের নেতার ছেলেকেও চাকরি দেয় না, স্বচ্ছ প্রশাসন চলছে। নেতাকেও দেয়নি যতক্ষণ পর্যন্ত না টাকা দিয়েছে। হ্যাঁ, একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে টাকা। হ্যাঁ। যে টাকা দিয়েছে তাকে একেবারে তাকে চাকরি দিয়েছে, যে টাকা দেয়নি তাকে চাকরি দেয়নি। না, না, এবার এক একটা খুব সিম্পল গুরুত্বপূর্ণ একদম। বিষয়, খুব সিরিয়াস একটা বিষয় আসবো আপনার কাছ থেকে। এটা আমার প্রশ্ন না, এটা আমার প্রশ্ন তো বটেই, কিন্তু এটা সাধারণ বঙ্গবাসীর প্রশ্ন আপনার কাছে। তারা আপনার কাছ থেকে শুনতে চান যে আপনিও বিশ্বাস করেন এবং আমরা সকলেই জানি যে এই বিষয়ে যে দুর্নীতি হয়েছে এই বিষয়তে কোনো সন্দেহই নেই, কিন্তু যদি একজনও যোগ্য শিক্ষক থাকেন তাহলে তার যদি চাকরি চলে যায় সেই জায়গাটাকে আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? দেখুন, এটা সেই একজন যোগ্য শিক্ষকটাকে এটা আইডেন্টিফাই করতে হবে, কিন্তু আর্টিকেল 12 অথরিটিদের, অর্থাৎ এসএসসি এবং বোর্ড। হুম, একটা জিনিস ভুললে চলবে না। দেখুন, আমাদের দেশে আইনে যা লেখা থাকে, আইনে যা যেটি বর্ণিত থাকে, যে অথরিটির উপর সেই দায়িত্ব ন্যস্ত থাকে, তারাই ডিফাইন করবেন। দেখুন, একজন আধিকারিক বা 5 জন আধিকারিক তারা দুর্নীতিগ্রস্ত হতে পারে, কিন্তু হ্যাঁ, গোটা প্রতিষ্ঠান কখনোই দুর্নীতিগ্রস্ত এটা বলা যায় না। হ্যাঁ, এসএসসি সেটা তো একটা স্ট্যাটুটরি বডি, জুরিস্টিক পার্সন। ফলে এসএসসি দুর্নীতিগ্রস্ত না, এসএসসির অফিসিয়ালসরা দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ, ফলে এই যে এসএসসি কে এই দায় নিতে হবে, অর্থাৎ জুরিস্টিক পার্সন, যে জুরিস্টিক পার্সন, যেমন ধরুন এই ক্ষেত্রে এসএসসি কে কিন্তু দায়িত্ব কলকাতা হাইকোর্টও দিয়েছিল। হ্যাঁ, তারা কিন্তু ফুল কমিশন, তারা কিন্তু ইভেন তারা বসে, তারা কিন্তু রিপোর্ট দিয়েছে যে এই যেমন সিবিআই এর যে ধরুন দেওয়া তথ্য, সেই তথ্যের উপরে তার জেনুইনিটি নিয়ে কোশ্চেন করা উচিত নয় বলে তারাই নিজেরাই এই ফুল কমিশন লিখেছে। তারপরেও তারা যে তথ্য দিয়েছে সেই তথ্য কিন্তু সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, বোর্ডের ক্ষেত্রেও তাই, তারা কিন্তু সম্পূর্ণ তথ্য দেয়নি। দেখুন, এই স্কুল সার্ভিস কমিশনের যে দুর্নীতি, যে হুম। মামলা আগামীকাল হবে, সেই দুর্নীতি কিন্তু একরকম দুর্নীতি নয়, এটা একটা বহুস্তরীয় আপনি, প্রাতিষ্ঠানিক হ্যাঁ, দুর্নীতি। অবশ্যই, একদমই, আপনি বহুবার এটা বলেছেন। এটা কি কি দুর্নীতি রয়েছে, যেমন ধরুন
ওই মার্কশিটের প্রাপ্ত মার্ক 0, সেটাকে বাড়িয়ে 53 করা হয়েছে। র্যাঙ্ক জাম্প, এক্সপায়ারি অফ দ্য প্যানেল, আপনি যদি ধরেন যে নন লিস্টেড ক্যান্ডিডেট এছাড়াও রেশিও ভায়োলেশন, ইন্টারভিউর মার্কস ম্যানিপুলেশন, একাডেমিক মার্কস ম্যানিপুলেশন, প্রফেশনাল মার্কস ম্যানিপুলেশন, রিজার্ভেশন সেটা মেনটেন না করা, রিজার্ভেশন রুল ভায়োলেট করা। ফলে এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে, এই দুর্নীতিগুলো সবগুলোকে আইডেন্টিফাই করে স্কুল সার্ভিস কমিশনকে সম্পূর্ণ তথ্যে যে দেখুন এই ব্যক্তিরা যোগ্য, এই ব্যক্তিরা অযোগ্য। এসএসসি কিন্তু এখনো পর্যন্ত সেই যোগ্য এবং অযোগ্যদের সম্পূর্ণ তালিকা, তারা বলছেন 5,485 জন, আমরাই দেখাচ্ছি এই 5,485 জনের মধ্যে দেখুন এর বাইরে এতগুলো রয়েছে, কারণ তাদেরই দেওয়া তথ্য বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য রয়েছে। এই তথ্যগুলো কিন্তু কেউ তার নিজের বাড়ি থেকে নিয়ে যায়নি, এই তথ্যগুলো কিন্তু স্কুল সার্ভিস কমিশনেরই দেওয়া। ইভেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এরা বলছে না যে ধরুন এই রিট পিটিশন গুলো দাখিল হয়েছে অনেক পরে, আমি শুনলে অবাক হয়ে যে 2022 সালে এসে হাইকোর্টের নির্দেশে ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হয়েছিল, যখন অ্যাপয়েন্টমেন্ট ইভেন দেওয়া হয়ে গেছিল, অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ হয়ে গেছিল, তখনও কিন্তু ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেনি। হাইকোর্টের নির্দেশে তারা ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করেছিল, এবং সেখান থেকে জানা যায় যে রেশিও ভায়োলেশন হয়েছে, সেখান থেকে জানা যাচ্ছে যে রিজার্ভেশন রুল মেনটেন হয়নি। ফলে এই ধরনের মানে দুর্নীতি করা, আসলে এরা তথ্য না দিয়ে যেটা করছেন, তথ্য লুকিয়ে যেটা করছেন, সেটা হচ্ছে দুর্নীতিটা ঘাঁটতে চাইছে। ওরা ভাবছে দুটো দুর্নীতি বেরিয়েছে, আমি যদি এই তথ্যটা দিই তাহলে আরো 4টে দুর্নীতি বেরিয়ে যাবে। আর সব থেকে বড় কথা, ওরা ভাবছেন যে বেসিক্যালি সম্পূর্ণ তথ্য যদি আমি আদালতে দিই তাহলে কি হবে, যাদের এই অযোগ্য বলবো তারা তো এমনি চাকরি পায়নি, যারা ধরুন অবৈধভাবে চাকরি পেয়েছে তারা তো এমনি চাকরি পায়নি, তারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, তারা তখন গিয়ে সেই তৃণমূল নেতাদের বা সেই সমস্ত দালালদের বা সেই সমস্ত অফিসিয়ালদের ধরবে, বলবে আরে বাবা আমি তোমাদের পয়সা দিলাম, 15 লাখ দিলাম, 20 লাখ দিলাম, আর তোমরা বলছো যে এই আমাকে বলছে অবৈধ চাকরি পেয়েছে, তাহলে আমি তোমাদের পয়সা দিলাম কেন, তৃণমূলকে পয়সা দিলাম কেন, তৃণমূলের নেতাদের পয়সা দিলাম কেন, ওই মন্ত্রীকে পয়সা দিলাম কেন, মন্ত্রীর বান্ধবীদের পয়সা দিলাম কেন। তারা যেহেতু তাদের ধরবে সেই জন্য তারা কি করছে, তারা এই তথ্যটা চেপে যাচ্ছে, যাতে যে কোনোভাবেই তথ্য না দিয়ে তখন বলবে আদালতে তো গেছিলাম, আমরা তো লড়েছিলাম, কিন্তু কি করব, আদালত বাতিল করে দিল। দেখুন আদালতের কাছে এই আমাদের দেশে আইন খুব পরিষ্কার এই ধরনের মামলার ক্ষেত্রে, যে যদি টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড ক্যান্ডিডেট নন সেপারেবল হয়, অর্থাৎ পৃথকীকরণ কোনোভাবেই সম্ভব না হয়, তাহলে কিন্তু গোটা প্যানেল ক্যান্সেল হবে। কিন্তু তার অর্থ এই নয় যে দ্বিনব প্যানেল তৈরি হবে না, দ্বিনব মানে নতুন করে প্যানেল। সেটা কিন্তু এই যে সমস্ত কিছু যত দুর্নীতি হয়েছে, ইলিগালিটি হয়েছে, সেগুলোকে বাদ দিয়ে বৈধদের একটি তালিকা, এবং সেই সুযোগ কিন্তু আইনে রয়েছে। ফলে প্যানেল ক্যান্সেল মানে কিন্তু এই নয় যে আর প্যানেল তৈরি হবে না, আবার নিশ্চিতভাবে প্যানেল তৈরি হবে। এই ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সিতে আবার প্যানেল তৈরি হবে, সেটা হবে আইন মোতাবেক বৈধদের। এই জায়গাটাকে আরেকটু ক্লিয়ার করতে বলবো শামীমদা, আরেকবার। দেখুন যে কোনো সিলেকশন প্রসেস, দুটো পদ্ধতির মধ্যে অনেকে বুঝতে ভুল করছেন, যে প্যানেল ক্যান্সেল মানে এই নয় যার প্যানেল তৈরি হবে না, দ্বিনব মানে হচ্ছে নতুন করে, নতুন আমাদের সেটাই প্রেয়ার, নতুন করে বৈধদের তালিকা তৈরি করো। বৈধদের তালিকা মানে কি, মানে নিয়ম মোতাবেক, কারণ এই যে আমাদের ধরুন নিয়োগের যে আইন, সেই আইনে কিন্তু নির্দিষ্ট ভাবে বলা আছে কিভাবে প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, তৃতীয় ধাপ কি, কিভাবে রেশিও মেনটেন করতে হবে, কিভাবে ইন্টারভিউ লিস্ট তৈরি করতে হবে, কিভাবে মেরিট লিস্ট তৈরি করতে হবে, কিভাবে প্যানেল তৈরি করতে হবে, কিভাবে ওয়েটিং লিস্ট তৈরি করতে হবে, কিভাবে রিজার্ভেশন পলিসি মেনটেন হবে, রিজার্ভেশন রুল মেনটেন হবে, এগুলো কিন্তু নিয়োগের আইনে বলা রয়েছে। ফলে সেই নিয়োগের আইন মোতাবেক নতুন করে প্যানেল তৈরি হবে। প্যানেল বাতিল হওয়া এই মানে এই নয় যে প্যানেল তৈরি হবে না, প্যানেল তৈরি হবে, শুধু বৈধ ছাড়া একজন অবৈধকে রাখা যাবে না। আসলে এইখানে আতঙ্কিত হয়ে যাচ্ছেন অনেকে, যারা অবৈধভাবে পেয়েছেন, যারা রেশিও ভায়োলেট করে পেয়েছেন, যারা রিজার্ভেশন রুল মেনটেন না করার জন্য পেয়েছেন, যারা নিজেদের হয়তো বা মানে বলছেন যে আমরা পয়সা অর্থ দিইনি, কিন্তু দেখা যাচ্ছে যে রেশিও ভায়োলেশনের ফলে তিনি চলে এসছেন লিস্টে।
হ্যাঁ বা হয়তো তারা ভাবছেন যে অন্য ধরুন ওএমআরসির ম্যানিপুলেশনের ফলে অন্য 30 জন, ধরুন 30 জনের ওএমআরসির ম্যানিপুলেশন আছে, তাহলে অন্য 30 জন ঢুকবে, তাদের ইন্টারভিউ পারফরমেন্স বেটার হতে পারে, তাহলে তারা ওই যে স্কুলগুলোতে বর্তমানে আছে সেই স্কুলগুলো থেকে অন্য স্কুল পেতে পারেন। হুম এই যে কারণ হচ্ছে আবার নতুন করে কাউন্সিলিং করতে হবে, তার কারণ খুব পরিষ্কার, যদি এই বিনব প্যানেল তৈরি হয়, হ্যাঁ বিনব প্যানেলে সবাই এক জায়গায় থাকবে না। একেবারেই। আপনি যদি বলেন যে না ওই মানে আমি আমার স্কুলে থাকবো বলে, আমি বৈধ বলে আমাকে ওই স্কুলে রেখে দিতে হবে, আর আমি বৈধ তাই মানে আর কিচ্ছু করা যাবে না, ওই প্যানেলের মানে অবৈধ কাউকে বের করা যাবে না, এটা এই নয় যে একজনকে বের করে আরেকজনকে ঢোকানো, এই নিয়োগের আইনটা একেবারেই সেটা নয়। এখানে পারমিটেশন কম্বিনেশন হতে পারে একদম, এখানে কারণ নিয়োগের আইনটা বুঝতে হবে, এটা অত সহজ জিনিস নয়, তাহলে সকলেই এই জিনিস করে দিত। এটা যে একজনকে বের করে আরেকজনকে ঢোকানোর বিষয় নয়, এখানে কিন্তু প্রথমে ইন্টারভিউ লিস্টটা ঠিক করতে হবে, তবে মেরিট লিস্ট ঠিক হবে, তবেই সেখান থেকে প্যানেল এবং ওয়েটিং লিস্ট তৈরি হবে। ফলে ইন্টারভিউ লিস্টে যদি ঠিক না থাকে, সেখানেই যদি দেখা যায় যে রেশিও ভায়োলেশন হয়েছে, সেখানেই যদি দেখা যায় যে রিজার্ভেশন রুল মেনটেন করে ইন্টারভিউ লিস্ট তৈরি হয়নি, তাহলে আপনি কি করে নিয়োগ প্রক্রিয়া বলবেন স্বচ্ছ রয়েছে? ফলে আপনাকে এই নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করতে গেলে আপনাকে পুরো বিষয়টি নিয়োগের প্রতিটি স্তরেই আপনাকে কিন্তু আইন মেনে নিয়োগ করতে হবে। শামিন্দা, অনেক ধন্যবাদ। আমি দর্শকের কাছে একদম বিষয়টা ক্রিস্টাল ক্লিয়ার করার জন্য আমি একটা প্রশ্ন করছি আপনাকে, আমি যদি ভুল বলি আপনি দয়া করে একটু আমাকে রেকটিফাই করে দেবেন। অর্থাৎ নতুন প্যানেলে এই প্যানেলের যারা বৈধ শিক্ষক বা শিক্ষিকা তারা নতুন প্যানেলে জায়গা পাবেন, কিন্তু কাউন্সেলিং করে তাদের পোস্টিং চেঞ্জ হতে পারে, অন্য জায়গায় হতে পারে। দেখুন, যে বৈধ হবে, হ্যাঁ যে বৈধ হবে, হ্যাঁ যারা নিয়োগের এই যে আইন, সেই আইন মোতাবেক অ্যাম্বিটের মধ্যে আসবে, তারা প্রত্যেকেই সুযোগ পাবে। এটা নয় যে তারা সুযোগহীন হয়ে যাবেন, এবং সুযোগহীন হওয়ার কোনো সুযোগ নেই, সম্ভাবনা থাকবে, সেটা আদালত শিখবে, সেটা হয় না সাধারণত, আচ্ছা এটা কখনোই হয় না, এটা কখনোই হয় না। দেখুন, ইভেন আপনাদের বলি যে বেসিক্যালি এই যে নিয়োগের যে আইন, সেই আইন মোতাবেক যদি নিয়োগ না হয়, হ্যাঁ পরবর্তীতে ইভেন দেখবেন অনেক ক্ষেত্রে অনেক মামলায় দেখা যায় যে একজন ধরুন এ পেয়েছে, তার স্থলে বি কে দেওয়া হলো, পরবর্তীতে তারা এসে কিন্তু আদালতে মামলা করে যে ওই সময় থেকে, যে সময় তার নিয়োগ পাওয়া উচিত ছিল, সেই সময় থেকে তাকে ন্যাশনাল বেনিফিট দেওয়া হোক। আমরা ইভেন এই দাবিও করছি, যারা ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট, তাদের এই যে সময়ে তাদের নিয়োগ পাওয়ার কথা ছিল, সেই সময় থেকে তাদের নিয়োগের সম্পূর্ণ বেনিফিট দিতে হবে। ধরুন আমি কয়েকজন মামলাকারী দিলাম, বিভিন্ন জন মামলাকারী রয়েছে, সেই বিভিন্ন জন শেতাব থেকে শুরু করে রিনা থেকে শুরু করে অনেক মামলাকারী রয়েছে, এই মামলাকারীরা তো সব ওয়েট লিস্টেড ক্যান্ডিডেট। তাহলে সেই ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটরা যদি ধরুন 2019 সালে নিয়োগ পেতে পারত, ধরুন তারা বৈধ ক্যান্ডিডেট, তারা 2019 সালে যদি নিয়োগ পেত, তাহলে তো তাদের ইনক্রিমেন্ট সহ বিভিন্ন বেনিফিট পেত। আমাদের দাবি হচ্ছে যে এদের বৈধভাবে যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে তারা নিয়োগ যদি পায়, তারা যদি জোন অফ কনসিডারেশনে আসে, তাদের কিন্তু সেই সময় থেকে বেনিফিট দিতে হবে যে সময়ে তারা নিয়োগ পেতে পারত। এবং এটা বিভিন্ন ক্ষেত্রে হয়, কলকাতা হাইকোর্টের একাধিক রায় রয়েছে যে পরবর্তীতে চাকরি পেয়েছে একটি নির্দিষ্ট সিলেকশন প্রসেসে, তারা সেই সময় থেকে বেনিফিট চেয়েছে, ন্যাশনাল বেনিফিট দিয়েছে, আদালতই দিয়েছে। এবং এই দাবি হ্যাঁ, দাবি নয়, এটা আদালত গ্রাহ্য দাবি, এবং যেটা আদালতে বিভিন্ন সময় প্রতিষ্ঠা পেয়েছে, এটা এই নয় যে সেটা মানে নতুন কিছু বিষয়, এটাই স্বাভাবিক বিষয়। যদি কেউ বঞ্চিত হন, তিনি তার বঞ্চনা অবসান করবে, এবং যে সময় থেকে তিনি বেনিফিট পেতে পারতেন, সেই সময় থেকেই তাকে বেনিফিট দিতে হবে, ন্যাশনাল বেনিফিট দিতে হবে। তাহলে একটা বিষয় দর্শকদের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে রাখি, যারা বৈধভাবে চাকরি পেয়েছেন, ফিরদৌস শামীমের কথা অনুযায়ী যারা বৈধভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু তারা সকলের সুযোগ, দেখুন আপনারা অনেকেই ভুল ভাবছেন বা ভুল বোঝাচ্ছে সুযোগ পাওয়ার ক্ষেত্রে। কারণ দেখুন, আমাদের দেশের সংবিধানে কি রয়েছে,
হুম, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, এটা একেবারে। হচ্ছে মৌলিক অধিকার। হুম, সকলে সমান সুযোগ পাবেন, হুম, এই নয় যে কাউকে ওএমআরসি ম্যানিপুলেশন করে 0কে 53 করে দেওয়া হবে হুম, বা রেশিও ভায়োলেট করা হবে বা হুম, রিজার্ভেশন রুল ভায়োলেট করে তাকে চাকরি দেওয়া হবে। সকলকে সমান সুযোগ দিতে হবে। এই সমান সুযোগের অধিকার, সেটা হলো চাকরির ক্ষেত্রে, সেটা হলো মৌলিক অধিকার। হুম, চাকরি পাওয়ার কারোর অধিকার নেই, হুম, মার্জনা করবেন এই দুটো শব্দবন্ধের মধ্যে হেল এন্ড হেভেন ডিফারেন্স। হুম, হুম, ভারতবর্ষের কোন নাগরিকের চাকরি পাওয়ার অধিকার নেই, বলতে পারেন না যে আমাকে চাকরি দিতেই হবে। হুম, কিন্তু চাকরির পরীক্ষায় কর্মক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে সকলকে সমান সুযোগ দিতে হবে। পাবলিক এমপ্লয়মেন্টে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে। সকলকে পাবলিক এমপ্লয়মেন্ট দিতে হবে, সকলকে শিক্ষক করে দিতে হবে না, একেবারেই। এটা এই আইন নেই। কিন্তু শিক্ষক হওয়ার যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে সকলকে সমান সুযোগ দিতে হবে, ঠিক, সেটা হচ্ছে মৌলিক অধিকার। ঠিক। অতএব এই কথোপকথনের শেষ পর্যায়ে এসে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলার, অনেকগুলো অন্ধকার জায়গায় আমরা আলো ফেললাম। অতীতেও যে চেষ্টা করে গেছি নিরন্তর, ফেরদৌস শামীম কিন্তু পরিষ্কার জানালেন যারা বৈধ পরীক্ষার্থী তাদের কিন্তু বৈধ শিক্ষক এসএলএসটি সমান সুযোগ পাবে, তাদের সমান সুযোগের অধিকার তাদের রয়েছে। কারোর কিন্তু ফলে দুশ্চিন্তার কারণ নেই এবং যারা অবৈধভাবে চাকরি পেয়েছেন তাদের কিন্তু কপালের ভাঁজ বাড়ার যথেষ্ট কারণ রয়েছে। শামীমদা, আমার শেষ প্রশ্ন আপনার কাছে, যে এর আগে আমরা দেখতে পেয়েছি 7 তারিখ এবং 15 তারিখ দুদিনই কিন্তু রায়দান হয়নি। আগামীকাল যদি আপনার পক্ষে বলা না, সম্ভব না, দেখুন কিন্তু রায়দান তো দেখুন, কারণ শুনানি হবে, শুনানির পরে আদালত স্বাভাবিকভাবেই সেই শুনানির উপর ভিত্তি করে আদালত রায় লিখবেন, তবেই তো রায়দান করবেন। ফলে এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় শুনানি শেষ হয় সাধারণভাবে। আদালতে ঠিক করেন যে তিনি সেই দিনই আদালতে বসে রায়দান করবেন নাকি এই সমস্ত শুনানি রিটেন সাবমিশনের উপর ভিত্তি করে আদালত রায়টি রিজার্ভ করবেন, রিজার্ভ করার পর কিছুদিন পরে রায় দেবেন কিনা। কালকে তাই কি এটা কালকে যে ফার্স্ট হাফে শুনানি শোনা শেষ হবে? হয়ে যাবে এরকমও বিষয় নয়, শুনানি আবার আরো চলতে পারে। ফলে এটা কখনোই ঠিক, মানে স্টেট জ্যাকেট কোনো ফর্মুলা হয় না যে এই দিনের মধ্যেই শুনানি শেষ হয়ে যাবে, কারণ আপনি জানেন না আদালত কতক্ষণ শুনানি শুনবে, কোন পক্ষের শুনবে। এটা একেবারে। সম্পূর্ণভাবে আদালতের উপর নির্ভরশীল এবং সেই প্রেক্ষিতের উপর, সেই মামলার উপর নির্ভরশীল, বিভিন্ন ফ্যাক্টর এখানে আছে। ফলে ওই আপনি স্টেট জ্যাকেট ফর্মুলায় বলতে পারেন না যে কালকে শুনানি শেষ হয়ে কালকে রায়দান হবে। একেবারে। ফলে এটা এটা একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় নিশ্চিতভাবে আদালত ঠিক করেন, আদালত অত্যন্ত প্র্যাগমেটিক ভিউজ নিয়ে ঠিক করে যে সেই সময়ে কাকে কাকে শুনবেন, কিভাবে শুনবেন, কিভাবে রায় প্রদান করবেন, এটা আদালত ঠিক করেন। আগামীকাল কখন এই মামলা উঠতে পারে শামীমদা? প্রথম হাফে না আগামীকাল দ্বিতীয় হাফে? 2টোর সময়, দুপুর 2টোর সময়। দ্বিতীয় হাতে। অনেক ধন্যবাদ শামীমদা কথা বলার জন্য। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে।